কি চিঠি, কে এসেছিলেন সেটা না বলে তোমরা নিজেদের মধ্যে হাসাহাসি করছো। বলছি বলছি বাবা বলছি। রোজা এসেছিল, তোর জন্য একটা খাম রেখে গেছে। রোজা এ বাড়িতে? ইয়েস স্যার, তোমার স্বপ্ন কি রানী আজকে এসেছিলেন। ওর সাথে তো আমার ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল। আমাদের সবার সামনে চিঠি পড়ে চেঁচিয়ে চেঁচিয়ে শোনাতে হবে। একদমই তাই। এই যে এতক্ষণ ধরে আমরা তোর চিঠিটা আগলে রাখলাম, তার জন্য তো থ্যাংক ইউ বললি না, তাই এটাই তোর শাস্তি। আরে হা করে দাঁড়িয়ে আছিস কেন? খোল খামটা, দেখ কি লিখেছে। আমি তোমাকে খুব ভালোবাসি সমঞ্জন, তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কেউ নেই। কি হলো, খামটা খোলো এবার। ও দিদি, আমাদের মনে হয় এখান থেকে চলে যাওয়াই ভালো। চলো। আরে ও মেজদি, দাঁড়াও না, এখনকার দিনে এত লুকোছাপা কেউ করে নাকি? বেশ মজা হচ্ছে কিন্তু। এই রূপাই, কি লেখা আছে ওতে সেটা কিন্তু আমাদের সবাইকে পড়ে শোনাবি। কি টাকা কেন? তাহলে বাসের ওই মেয়েটা রোজাই ছিল। আমি তখন হেল্প করেছি বলে বাড়ি বয়ে এসে সেই টাকা ফেরত দিয়ে আমায় অপমান করে গেল। এত সাহস হয় কি করে ওর? এটা কিসের টাকা রে রূপাই? ভিক্ষের টাকা, যা দিয়ে ওরা আমাদের মতো মানুষদের মাঝে মাঝেই দয়া দেখায়। না না, রবিবার না, রোজার পাকা দেখার ডেটটা কালকেই ফিক্সড হচ্ছে শাহানা। আর তুমি খুব ভালো করে লক্ষ্য রাখবে মিস্টার বোসদের যেন আদর আপ্যায়নে কোন রকম ত্রুটি না হয়, ঠিক আছে? ওমা দিদি ভাই, হ্যাঁ, পাকা দেখার ডেট এগিয়ে এসছে বুঝি? শোন না, তোকে না জানানো হয়নি রে একদম। অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, হঠাৎ করে হয়ে গেছে। আর শোন, কালকে তুই কোনো রকম কাজ রাখবি না, বাড়িতে থাকবি কিন্তু। ওরা আসছে তো, সবাই যদি আমরা বাড়িতে না থাকে খুব খারাপ লাগবে, বুঝলি? তুমি একদম চিন্তা করো না, সে নয় আমি একটা লিভ অ্যাপ্লাই করে দেবো। বাট তোমার দেওর সে কি করবে? কাল সকালে হসপিটালের একটা রাউন্ড দিয়ে আসতে পারলেই আমি একদম ফ্রি। কাল আমার কোনো ওটি নেই। বাহ, খুব ভালো। এই পরাগ, শোনো, তুমি না বাবাকে একটা ফোন করে জানিয়ে দাও কালকে যেন একদম ফ্রি থাকে। কালকে যদি কোনো পার্টি ফার্টি থাকে সেটা যেন ক্যান্সেল করে দেয়। হ্যাঁ, আর বলতে হবে না, ক্লাবে আমি খবরটা পেয়ে গেছি। দিদি ভাই যে কালকেই পাকা দেখা হবে, সুজয় আমাকে সেটা ফোনে বলল। নিজেদের বাড়ির খবর অন্যদের কাছ থেকে জানতে হচ্ছে। সরি বাবা, তুমি যে এত তাড়াতাড়ি খবরটা পেয়ে যাবে আমি ঠিক বুঝতে পারিনি। একটু আগে সুনীলের সঙ্গে ফোনে কথা হলো, তখনই ডেটটা ফিক্স করলাম। সে ঠিক আছে, তবে আমাকে একটু আগে জানালে সুজয়ের কাছে আমাকে ফলস পজিশনে পড়তে হতো না। আচ্ছা ঠিক আছে, এখন তো জেনে গেছো। তা হ্যাঁ রে পরাগ, ডেটটাকে এগিয়ে আনলি কেন? হ্যাঁ, রোববার কি কোনো কাজ পড়ে গেছে জরুরি নাকি? অ্যাকচুয়ালি জরুরি কাজ নয়, কিছুটা টেনশন বলতে পারেন। কারণ রোজা যা করছে ওর উপর এখন আর ভরসা রাখতে পারছি না, তাই ওর বিয়েটা যতটা সম্ভব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই।
হ্যাঁ, এখন এখন বিয়েতে আপত্তি করছে, এরপর যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকেই শেষ করে দেয় তখন আমাদের আফসোসের শেষ থাকবে না। তাই চাইছি যে বিয়েটা হয়ে গেলে বিদেশে ওরা সেটেল হয়ে গেল আমরা নিশ্চিন্ত হই। কিন্তু পাকা দেখার দিন তো বিয়ের ডেট ফিক্স করতে হয়। তোমরা কোনো ডেট ঠিক করেছো? কাকা বাবু বলছি, আমার কাছে না পঞ্জিকা আছে, আমি নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আয়। আর শোন, ওই কাছাকাছি বিয়ের কি কি তারিখ আছে সেটাও একটু দেখি। ঠিক আছে। আমার মনে হয় এই তারিখগুলো ছেলের বাড়ির লোকেদের সঙ্গে আলোচনা করে স্থির করাই ভালো হবে। তাদেরও তো সুবিধে থাকতে পারে, তাই না? বড়দা, সামনে না এই দুটো না আসলে 3টে ডেট আছে। তুমি একবার দেখে নিয়ে ওদের সঙ্গে না হয় দিনগুলো নিয়ে কাল আলোচনা করে নিও। সেই ভালো। ও শাহানা, কাল তুই এক কাজ করিস তো, তুই না সারাক্ষণ রোজার সঙ্গে সঙ্গে থাকবি। হ্যাঁ, বিয়ের ডেটটা ফাইনাল হচ্ছে শুনে মেয়েটা আবার বেঁকে না বসে। আমি ভেবেছিলাম এখন বোধহয় শুধু আংটি বদলটাই সেরে রাখবে তোমরা। তবে বিয়েটা যে এত তাড়াতাড়ি দিয়ে দেবে মেয়েটার, এটা আমি ভাবিনি বড়দা। আর যখন জানলাম যে খুব তাড়াতাড়ি আমার রোজা শ্বশুর বাড়ি চলে যাবে, তখন এমনিতেই আমি আর ওকে চোখের আড়াল করব না। মন খারাপ করিস না শাহানা। তো রোজা তোর কাছে যেরকম আদর যত্নে আছে, তুই তোর শ্বশুর বাড়ির লোকেদেরকেও দেখলি, ওখানেও ওর আদর কিছু কম হবে না। কি ব্যাপার, এত দেরি হলো যে তোমার? কোথাও গিয়েছিলে নাকি? কোথায় আবার যাব? ক্লাস শেষ হতে লেট হয়েছিল আর রাস্তাতেও জ্যাম ছিল, তাই। ও, টায়ার্ড লাগছে নাকি? হ্যাঁ, চল কিছু খেয়ে নিবি তাহলে। হ্যাঁ বিশুমণি, আমি একবারে ডিনারটা করে শুয়ে পড়বো। কাল সকাল সকাল ইউনিভার্সিটি যাওয়ার আছে, ক্লাস আছে। কাল তুমি ইউনিভার্সিটি যাবে না রোজা? কেন যাব না? সূর্যদের বাড়ির লোকেরা কাল তোমাকে দেখতে আসবে, এটাকে বলে পাকা দেখা। পাকা দেখা মানে? মানে কালকেই তোমাদের বিয়ের তারিখটা ফাইনাল হবে। ভালো কথা। কাল কিন্তু পুরোহিত মশাইকে লাগবে। তো অনুরাগ, তুই পুরোহিত মশাইকে ফোন করার কথা বলছিস না? ওকে কালকে আসতে বলে দে। নিশ্চয়ই বাবা। এত শর্ট নোটিসে বিয়ে ঠিক হচ্ছে? ও দিদি ভাই, আমার তো ভয় লাগছে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে তো গো? আজকের দিনে এসব কোনো ব্যাপারই নয় নুপুর। একটু খরচ করলে ও একদিনে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। বড় বড় পার্টি হয় দেখিস না। এক মিনিট মামা, তোমরা তো বলেছিলে এখন আমার জাস্ট এঙ্গেজমেন্টটা হচ্ছে, বিয়েটা তো দেরি আছে। বলেছিলাম, কিন্তু এখন তোমার ড্যাডি আর আমি ঠিক করেছি তোমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তোমার কোনো আপত্তি আছে? আছে। তোমরা বারবার এভাবে সবকিছু আমার উপর চাপিয়ে দিতে পারো না। কেন? তুমি কি ভেবেছিলে তুমি একাই যা খুশি তাই করতে পারো? ঠিক আছে, তোমরা তোমাদের পাকা দেখা করো, আমি কাল ইউনিভার্সিটি যাব, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। থাকুক, যতই ইম্পর্টেন্ট ক্লাস থাকুক না কেন, কাল তুমি ইউনিভার্সিটি যাবে না। আর যদি খুব ইম্পর্টেন্ট ক্লাস থাকে, আমি তোমার প্রিন্সিপালের সঙ্গে কথা বলিয়ে তোমার জন্য স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট আমি করে দেবো। মাম্মা, তোমরা এরকম কেন করছো? অনেক কৈফিয়ত দিয়েছি রোজা, আর নয়। এখন আমরা যা বলবো তাই তুমি করবে।
এমনিতেই তুমি এনগেজমেন্টের দিন যথেষ্ট সিন ক্রিয়েট করেছো। আমি 1000 বার বলেছি আমি বিয়ে করব না। কেন করবে না তার কোনো ভ্যালিড রিজন তুমি দেখাতে পারছো না, শুধু জেদ করে আপত্তি জানিয়ে যাচ্ছ। তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তুমি বুঝতেই চাইছো না। এবার আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে রাখি, কাল আমার কথা মতো তুমি যদি পাকা দেখায় না থাকো, যদি তোমার জন্য আমাকে অসম্মানিত হতে হয়, অপমানিত হতে হয়, তাহলে আমি ব্যবসাপত্র গুটিয়ে তোমার মা আর পিসিকে নিয়ে সোজা বিদেশ চলে যাব। তুমি এই জন্মে আমাদের মুখ দেখতে পারবে না। তুমি কি চাও আমি এত বড় একটা স্টেপ নিই? আরে রোজা, তুই তো যথেষ্ট বড় হয়েছিস, তুই তো বুঝিস আমরা সবাই এ বাড়িতে একসঙ্গে মিলেমিশে থাকি। আমার 2 ছেলে, বৌমা, নাতি নাতনি সবাই আমার সঙ্গে থাকে। এখন আমাদের এই জয়েন্ট ফ্যামিলিটা যদি কোনো কারণে ভেঙে যায়, তাহলে ওই আঘাতটা এই বুড়ো বয়সে আমরা কি সহ্য করতে পারবো? আহা, মেয়েটাকে ওভাবে বলে কষ্ট দিও না। ও আমাদের কত আদরের দিদি ভাই। আসলে আমি বুঝতে পেরেছি ওর বিয়েটাতেই না একটু ভয় পাচ্ছে। আচ্ছা শোন, এই বিয়েতে ভয় পাস না। আমাদের নাচ জামাই ভীষণ ভালো আর ভীষণ হ্যান্ডসাম। নেহাত বয়সটা তোর মতো নয়, তা না হলে আমি ওকে ভাগিয়ে নিয়ে যেতাম। হ্যাঁ, আর তখন আমার কি হতো? হ্যাঁ রে দিদি ভাই, তুই বাবু তাড়াতাড়ি ওই ছেলেটাকে বিয়ে করে ফেল, তা নাহলে এই বুড়ো বয়সে আমার বউ যদি চলে যায়, আমি বড্ড বিপদে পড়ে যাবো রে। আচ্ছা বলে নুপুর, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, হসপিটালের নাইট রাউন্ডটা দিয়েছি। হ্যাঁ, ওকে, বাই। বুঝছ না, আমি স্টাডিতে যাচ্ছি, কতগুলো ফাইল আপডেট করতে হবে। কাল তো সময় পাবো না। চল না, 1 কাপ কফি দিস তো। এই শোনো, তুমি যে রোজাকে জন্মদিনে গয়নাটা দেবে বলেছিলে, সেটা কিন্তু পালিশ হয়ে এসে গেছে, তো সেটা একবার দেখে নেবে। চলো। আচ্ছা আচ্ছা। সিচুয়েশন আমার হাতের বাইরে চলে যাচ্ছে। একদিকে সমুজ্জ্বল আমাকে ভুল বুঝছে, আর অন্যদিকে বাড়ির লোক আমাকে বুঝতেই চাইছে না। কি করব আমি? তাহলে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে নে। চলো। দিদিভাই, আমিও বরং যাই, জানো তো, ওই আলু পোস্তকে না বোঝাতে হবে পাকা দেখা কাকে বলে, নাহলে আবার কে জানে কালকে সবার সামনে কি সব বলে বসবে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ, দেখি ওরা কোথায়। হ্যাঁ এখন এসো। বলো কি খবর? ম্যাডাম, রোজা দিদিমণি আজ আবার শ্যাম্পু করে গেছিল। আবার? কে আছে ওখানে? আত্রেই। আমি আত্রেই বাড়ি গেছিলাম মামা। তাই? তা ওখানে তো তুমি প্রায় যাও শুনছি। ওর সঙ্গে তো তোমার ইনভেস্টর দেখাই হয়। না, আজ দেখা হয়নি। আমি ওর থেকে স্পেশাল পেপারে নোটস নিতে গেছি। সরি আত্রি, তোর নাম করে আমায় মিথ্যে বলতে হলো। আচ্ছা মামা, একটা কথা বলো তো, তুমি কি আমার পর গোয়েন্দাগিরি করছো?
না মানে শম্ভুদাকে ডেকে এনে জিজ্ঞাসা করছো আমি কোথায় গেছি না গেছি, এটা কেন জানতে চাইছো? আশ্চর্য, গোয়েন্দাগিরি কেন করব? ও এসেছিল কয়েকটা কথা জিজ্ঞাসা করতে, তাই কথায় কথায় কথা উঠলো আর কি। না মামা, তুমি আমার সম্পর্কেই জানতে চাইছিলে, না হলে তুমি যা স্নব, তাদের ড্রাইভার, কাজের লোক, এদের সঙ্গে যে তুমি কথা বলবে সেই মানুষ তুমি নও। আর শম্ভুদা, তুমি কি বাড়িতে মাম্মাকে এসে রিপোর্ট করবে বলে তখন জানতে চাইছিলে আমি শ্যামপুকুরে কার বাড়িতে যাচ্ছি? গাড়ি বের করো, চলো তোমায় আত্রীর বাড়ি নিয়ে যাচ্ছি, তারপর তোমার চাকরিটা কিভাবে থাকে সেটা আমি দেখে নিচ্ছি। ম্যাডাম, আমি বরং যাই। বলো, কি কি জানার আছে তোমার আমার সম্পর্কে, আর কি কি খবর নেওয়ার আছে আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করো না। বেশি বার বেরো না রোজা। আমি শম্ভু নই যে তোমার এসব ফাঁকা হুমকিতে আমি ভয় পাবো, বরঞ্চ তুমি সাবধান হয়ে যাও। কাল যদি কোনো রকম অঘটন ঘটাও না, তাহলে আমি তোমাকে এমন শাস্তি দেব যে তুমি ভাবতেও পারবে না। আমি ভাবতেও পারি না রোজা এতটা নিচে নামতে পারে। এই সামান্য টাকা ফিরিয়ে দিয়েও কি প্রমাণ করতে চাইছে? আমি ওর দয়ার পাত্র? আমি আর কখনো কোনোদিন সমুজ্জ্বলের থেকে কিচ্ছু লুকোবো না। এমনিতে এঙ্গেজমেন্ট অ্যানাউন্সের কথাটা না জানানোয় প্রচন্ড রেগে আছে, তার উপর কালকে পাকা দেখার কথাটা যদি না জানাই কেলেঙ্কারি হয়ে যাবে, আর হয়তো আমাকে মাফ করবে না কোনোদিন। না না, দরকার হলে ওর থেকে হেল্প নিয়েই আমি বিয়েটা ভাঙার চেষ্টা করব। আজ থেকে আমাদের মধ্যে যা কিছু সম্পর্ক ছিল সবকিছুর দি এন্ড। আজ থেকে আমি তোমায় চিনি না। কিন্তু সমুজ্জ্বল যে বলে দিল আমার সাথে ওর সব কথা শেষ হয়ে গেছে। দূর বাবা, আমি তো আবার রাগের মাথায় ওদের বাড়িতে গিয়ে টাকাটাও ফেরত দিয়ে চলে এলাম। এর জন্য যদি আবার রাগ করে বসে, এখন যদি ফোন করি তাহলে নিশ্চয়ই অনেক কথা শোনাবে। শোনাক, যত খুশি কথা শোনাক, না না, আমাকে ইনিশিয়েটিভ নিয়ে ওর মান ভাঙাতে হবে, নাহলে এভাবে দুজনেই রাগ করে দূরে সরে থাকলে চিরটা কাল পস্তাতে হবে। বাড়ি বয়সে অপমান করে তোমার শান্তি হয়নি, এখন আবার ফোন করছো? সমুজ্জ্বল, আমার কথাটা একবার শোনো। কি শুনবো আমি? তুমি বলো, আমাদের অশান্তির মধ্যে আমার বাড়ির সহজ সরল লোকজনকে কেন জড়ালে তুমি? কেন ওদের হাতে তুমি 50 টাকার খাম ধরে চলে গেলে? এই লোকগুলো তোমার কি ক্ষতি করেছিল রোজা, যে তুমি ওদের সামনে আমাকে অপ্রস্তুতে ফেললে? ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। সমুজ্জ্বল, আমার কথাটা একবার শোনো, বিশ্বাস করো। আচ্ছা, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। কোনো ভুল নয়, তুমি যা করেছো প্ল্যান করে করেছো রোজা। তোমার সুন্দর চেহারার আড়ালে না একটা কুৎসিত মন লুকিয়ে আছে, যেটা তুমি শত চেষ্টা করলেও আমার থেকে লুকোতে পারবে না। সমুজ্জ্বল, তুমিও কিন্তু বন্ধুদের সামনে আমাকে অনেক কথা শুনিয়েছিলে,
আমি কিন্তু কিচ্ছু বলিনি, চুপ করে সব কথা শুনে গেছি। এবার আমি একটা কথা বলার জন্য তোমাকে ফোন করেছি, প্লিজ একটু শোনো। ও, আমি বন্ধুদের সামনে দুটো কথা বলেছি বলে তুমি আমার বাড়ির লোককে আমাদের মাঝখানে টেনে নিয়ে আসলে। কিন্তু রোজা, ভুলে যেও না, মিথ্যে বলে তুমি তোমার জন্মদিনের পার্টিতে আমাকে নিয়ে গিয়ে অপমান করেছিলে। সমুজ্জ্বল, আমি একটা কথা বুঝতে পারছি না, ওই টাকাটা ফেরত দেওয়ায় তোমার এত গায়ে লাগছে কেন বলো তো? ওটা তো তোমারই টাকা, তুমি আমায় বাসে হেল্প করেছিলে, তাই আমি গরিব হতে পারি রোজা, কিন্তু ভিখিরি নই যে ওই সামান্য টাকা না পেলে আমি খেতে পারবো না। আমি তো ফেরত পাওয়ার আশে টাকাটা দিইনি, আর তুমি জেনেও দিন। আর এতই যদি টাকাটা ফেরত দেওয়ার ইচ্ছে ছিল তাহলে ইউনিভার্সিটিতে দিলে না কেন? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? আমি যে তোমায় অ্যাভয়েড করছি সেই সত্যিটা তুমি মেনে নিতে পারছো না। আমি তোমায় হাত জোর করে বলছি রোজা, এই রিভেঞ্জ নেওয়ার গেমটা এবার বন্ধ করো। সমুজ্জ্বল, তুমি কি শুধু এভাবে ঝগড়াই করে যাবে? আমার কথাটা একবার শুনবে না তুমি? না, যার জন্য আমার মনে এতটুকু জায়গা নেই তার কথা শোনারও ইচ্ছে নেই আমার। তারপরেও যে তুমি আমার সাথে কথা বলতে আসো রোজা, তুমি আমার মরা মুখ দেখবে। সমুজ্জ্বল, আমি তোমায় বিয়ে করতে পারবো না। তোমায় আমাকেই বিয়ে করতে হবে রোজা। না, আমি তোমায় বিয়ে করব না। আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি চলে যাও। তুমি দেখো তো, যাকে ভালোবাসো সে আমি কিনা। সমুজ্জ্বল, সমুজ্জ্বল কোথায় যাচ্ছ তুমি? যেও না সমুজ্জ্বল, সমুজ্জ্বল। দেখছিলাম আমি। রোজা, ও রোজা, রোজা, এই তো উঠে পড়েছে। গুড মর্নিং দিদি ভাই। বাবা, তোরা এত সকাল সকাল উঠে পড়লি যে? উঠবে না আবার? আজ তো পাকা কথা হবে এটা শুনে থেকে সেই ভোর থেকে উঠে বসে আছে। কি না পাকা কথা কি সেটা জানবে বলে, বোঝ। শোন তাহলে, মা আমাদেরকে বললো যে তোর নাকি আজকে পাকা কথা, আমরা যেন কোনো দুষ্টুমি না করি। এবার দেখ, আমরা যখন পাকা পাকা কথা বলি তখন আমরা সবার কাছে বকুনি খাই। এবার তো শ্বশুর বাড়ির লোকেরা এমন কি পাকা কথা বলবে রে, সবাই এত খুশি। রোজা, ওর দুই ভাই বোনের ইচ্ছে হচ্ছে তোর শ্বশুর বাড়ির লোকেদের খুব জোরে বকে দেয়া। কেন না তারা আজকে বিয়ের পাকা কথা বলতে আসছে, তাই তো? হ্যাঁ, আরে বাবা কি করে বোঝাই তোদের? আরে পাকা কথা বলা মানে তোদের মতো পাকা পাকা কথা বলা নয়, মানে বিয়ের দিনটা কবে হবে সেটা সেটা সবাই মিলে আলোচনা করে স্থির করে নেয়া। বোঝা গেল? গেল। এই দিদি ভাই, তুই কি বিয়ের পর
এ বাড়ি থেকে চলে যাবি রে? কি কষ্ট মেয়ের। টিভিতে দেখিস না বিয়ে হয়ে গেলে মেয়েরা কিরম শ্বশুর বাড়ি চলে যায়? তোর যখন বর আসবে তোকেও তো যেতে হবে। মোটেই না, আমি কোথাও যাব না। আচ্ছা ও পিসিমণি, আমি কিন্তু কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার কোথাও যেতে হবে না। তোমার বিয়েতে এখনো অনেক দেরি আছে, আমি সেসব নিয়ে ভাবছি না। বরং যেটা ভাবা উচিত সেটা হচ্ছে তোমরা কোন জামা কাপড় পরবে ঘরে গিয়ে বেছে রাখো, বেছে রাখো। আমি এক্ষুনি গিয়ে তোমাদের তৈরি করে দেবো। যাও, চলে যাও, আর পাকা পাকা কথা বলতে হবে না, যাও। দেখলি তো, আমাকে কোথাও যেতে হবে। সেটা আমি দেখবো। না, আমাকে কোথাও যেতে হবে না। ও শোনা, তুমি আবার এরকম ঘুম মেরে বসে পড়লে কেন? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে তো। ওরা তো বেলাবেলি চলে আসবে সোনা। আমি আমি আলমারি থেকে জামাটা বার করে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তৈরি হয়ে নিচে চলে এসো, আমি নিচে গেলাম। আমার আবার আজকে অনেক কাজ। আর এজো, এখানে বসে বসে আবার ঘুমিয়ে পড়ো না, তৈরি হয়ে নিচে চলে এসো। কেমন? সমুজ্জ্বল কি সত্যি আমার থেকে দূরে সরে যাচ্ছে? দাদা বড্ড ফাঁকা লাগছে তো, আপনি রেডটা দিন, রেডটা দিন। একটু ভরাট করতে হবে তো। হ্যাঁ, ইয়েলো দিন, তারপরে আবার রেডটা দেবেন, কেমন? হ্যাঁ দিন দিন। ওমা শাহানা, হ্যাঁ এগুলো কি নিয়ে যাচ্ছ? দুপো ছোট বৌদি, ওই আশীর্বাদের সময় লাগবে তো। আচ্ছা আচ্ছা। শাহানা, হ্যাঁ চন্দন ঘষেছো? এক্ষুনি ঘষিনি, এখন ঘষে রাখলে তো পরে শুকিয়ে যাবে, ওই জন্য একটু পরে ঘষবো। আচ্ছা আচ্ছা। কিছু প্রয়োজন ছিল না তো শাহানা, বাজারে কত ভালো ভালো কোম্পানির চন্দনের ডাস্ট পাওয়া যায়, তো জলে একটু গুলে নিলে তো হয়ে যেত। তা পাওয়া যায় বৌমনি, আসলে আমার ইচ্ছে ছিল যে রোজার আশীর্বাদে ওই চন্দনের ডাস্ট টাস্ট নয়, ওই আমি নিজে হাতে চন্দন ঘষে দেবো। অ্যাজ ইউ উইশ। তোমার এত খাটনি হবে যাতে না হয় তার জন্য বললাম আর কি। ঘরোয়া অনুষ্ঠান তো, তাই আর কাউকে বলিনি। হ্যাঁ ঠিকই করেছিস দাদা, আজকাল সবাই যা ব্যস্ত, আর এত শর্ট নোটিসে বাকি সব অ্যারেঞ্জমেন্ট গুলো করা গেলেও গেস্টদের আশাটা কিন্তু কিছুতেই কনফার্ম করা যেত না। কি সব রেডি তো? হ্যাঁ দাদা, প্রায় সব কমপ্লিট, শুধু ওই গেটের কাজটা একটু ফুল দিয়ে সাজাতে হবে। আপনি এটা কাজ করুন না, এবার গেটের কাছে চলে যান, ওটা সুন্দর করে ফুল দিয়ে সাজান, কেমন? সত্যি আমি না ভাবতেই পাচ্ছি না আজ আমাদের রোজার আশীর্বাদ হচ্ছে, আমি কাকা শ্বশুর হতে চলেছি। সেই ছোট্ট মেয়েটা তত্তর তত্তর করে পুরো বাড়ি ছুটে বেড়াত। আর মনে আছে বৌদি, আমি যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হসপিটাল থেকে ফিরতাম, তখন ছুটে এসে এক লাফে কাকাই কাকাই বলে ঝাঁপিয়ে আমার কোলে উঠে পড়ত, আর এক নিমেষে আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। সেই ছোট্ট মেয়েটার আজ আশীর্বাদ হবে, আর বিয়ের দিনটাও ঠিক হবে। সত্যি বলছি বাবা, আমার না এখনো বিশ্বাসই হচ্ছে না, জানো। সময় যে কিভাবে পেরিয়ে যায় ভাবাই যায় না। আজ রোজাকে নিয়ে কথা বলছিস, দুদিন পরে দেখবি তোর নিজের মেয়েরই বিয়ের বয়স হয়ে গেছে। সত্যি দিদিভাই চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। সত্যি মা, তোমরা এমন করছো মনে হচ্ছে রোজা চিরকাল এ বাড়িতে থেকে গেলেই তোমাদের বেশি ভালো লাগবে। আরে একদিন না একদিন বিয়ে তো দিতেই হবে। তাও যদি মেয়েটা বিয়ের পর একটু কাছাকাছি থাকতো। তুমি তো বললে বিয়ের পর ওরা বিদেশ চলে যাবে, এত দূরে বছরে একবার মেয়েটার মুখ দেখতে পাবো কিনা কে জানে। শাহানা, কন্ট্রোল ইয়োরসেলফ। কি করছো কি তুমি? কান্নাকাটি করছো কেন? রোজা আছে না, তুমি কান্নাকাটি করলে লাই পেয়ে যাবে, একদম করবে না, চুপ। বসো তুমি, আমি জলখাবার নিয়ে আসছি। আমি ব্রেকফাস্ট করবো না। সে কি, পাকা দেখায় কেউ উপোস করে নাকি?
বিয়েতে শুনেছি অনেকে উপোস টুপোস করে। ওসব আজকাল কেউ করে না, সব খেয়েই বিয়ে করে। আর কতক্ষণ উপোস করে থাকবে? হ্যাঁ, উপোস করে থাকলে তো শরীরটা খারাপ হবে। না 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 না, না খেয়ে থাকার একেবারে প্রয়োজন নেই। আবার সেদিন যা হলো, মাথা ঘুরে পড়ে যাবে, একটা বিশ্রী কাণ্ড হবে। দুধটা খেয়ে নাও। না, দুধটা খাও। আচ্ছা দিদি ভাই, বলছি যে রোজা আজকে কি পরবে কিছু ডিসাইড করেছো? আমার মনে হয় ও যদি আজকে একটা ওয়েস্টার্ন আউটফিট পরে তাহলে বেশ ভালো লাগবে। ওকে তো খুব স্যুট করে ওয়েস্টার্ন আউটফিট, কি বলো তুমি? বার্থডের দিন তো গাউন পরলই, আজকে একটু ইন্ডিয়ান এথনিক সাজ হলে ভালো হতো না? আফটার অল বাঙালি মতে আশীর্বাদটা হচ্ছে না, তাই আমার মনে হয় বাঙালি মতে একটু সাজলে ভালো লাগবে। শাড়ি পরুক আজকে। একদম ঠিক বলেছো দিদি ভাই, সেটা হলে তো ভালোই হয়। কিন্তু আমি কি ভাবছি জানো, ওই শাড়িটারি সামলাতে পারবে কিনা। তাহলে কি লেহেঙ্গা পরাবো? আমি এটা গতবার বাইরের শো করতে গিয়ে এটা খুব ভালো লেহেঙ্গা ওর জন্য নিয়ে এসেছিলাম, ওটা আছে তো? না না না, ও সমস্ত নয়, একেবারে ট্রেডিশনাল জামা কাপড় পরাই ভালো। বাঙালির মতে ওই আটপরে আর কি, বালুচুরি বা স্বর্ণচুরি, ঢাকায় এই সমস্ত পরে সাজবে, খুব সুন্দর দেখাবে। আর তাছাড়া ওরা তো অনেকদিন বিদেশে ছিল না, বাইরে বাইরে ছিল, ফলে ওদেরও খুব পছন্দ হবে। আর সৌর্যের কিরকম লাগবে সেটা তো আপনি বললেন না মা। সেদিনকে তো রোজাকে দেখে সৌর্যের চোখই সরছিল না ওর থেকে। আজকে মনে হয় সৌর্যের কথাই সরবে না মুখ থেকে। সেটাই ভালো। শাহানা, তুমি রোজাকে না একদম বাঙালি মতে একটু সুন্দর করে শাড়ি পরিয়ে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবে। আমি সাজতে পারবো না। কেন? একদিনের জন্য একটু বাঙালি মতে শাড়ি পরতে তোমার অসুবিধাটা কোথায়? বাড়িতেই তো থাকছো, কোথাও তো শাড়ি পরে ছুটে ছুটে করতে হচ্ছে না। শাহানা, তুমি একটা কাজ করো না, ওকে শাড়িটা একটু উঁচু করে পরিয়ে দিও, তাহলে কমফোর্টেবল ফিল করবে, অসুবিধা হবে না আমার মনে হয়। একদম। আচ্ছা, ওনারা এলে কিভাবে আপ্যায়ন করা হবে ঠিক করা হয়েছে? বাবা, আমি বলছি কি, যখন সাজসজ্জায় বাঙালিয়ানাটা ফলো করা হচ্ছে, তখন খাবারই বা সেটা বাদ যায় কেন? হ্যাঁ, একদম ঠিক বলেছিস দাদা। প্রথমেই থাকবে ডাবের জল আর ভালো ভালো মিষ্টি। এই দাঁড়া, আমি দোকান থেকে মিষ্টিটা নিয়ে আসি। হ্যাঁ, দরকার নেই ছোটদা, আসলে আমি সব আয়োজন গতকাল রাতেই করে রেখেছি। এই একটু পরে পদ্মচাপ মিষ্টি, নারকেলের মিষ্টি, কিছু হাতে গড়া সন্দেশ আর একটু পায়েস আমি করে ফেলবো এক্ষুনি। সত্যি ধন্য তুই শাহানা, একা হাতেই এত কিছু সামলাবি। একা হাতে কি রে, এইসব কাজের সময় শাহানা রীতিমতো দশভুজা হয়ে যায়। আমি তো ভালোবেসে করি, তাতে আর খাটনি কিসের। আমার তো ইচ্ছে ছিল দুপুরের রান্নাটাও, মানে সবার রান্নাটা আমি নিজে হাতে করবো। না না শাহানা, আজকের দিনটা অন্তত রান্নাঘরে তুমি নিজেকে এনগেজ রেখো না প্লিজ। এখানে অনেক দায়িত্ব তোমার, বুঝতে পারছো না? আর বাড়িতে এই সমস্ত রান্না বান্না করার ঝামেলার দরকারটাই বা কি দিদি ভাই? হ্যাঁ গো, বলছি যে ওই বাঙালিয়ানা রেস্তোরাঁর যে মালিক, সে তোমার বন্ধু বলেছিলে না? তুমি একটা কাজ করো না, তাকে ফোন করে দিলেই তো হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছো। ওদের ওই চিংড়ি মালাইকারি, তারপর ভাপা ইলিশ, তারপর ছানার কোপ্তা, আর একটা কি জানো, হ্যাঁ মাটন ডাক বাংলো, দারুণ দারুণ সব স্পেশাল প্রিপারেশন আছে জানিস। আরে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। যাক, তাহলে তো সমস্যা মিটেই গেল। খাবার দাবার গুলো তো বাইরে থেকেই আসছে, তোমরা খালি একটু সাজিয়ে গুছিয়ে সার্ভ করে দিও। অসহ্য লাগছে সবকিছু। এরা আমাকে ইগনোর করে আমার বিয়ে নিয়ে মাথা ঘামাচ্ছে। এ বাড়িতে আর এক মুহূর্ত আমার ভালো লাগছে না, মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যাই। কিন্তু যাবই বা কোথায়? যার কাছে যেতে পারতাম সেই সমুজ্জ্বলই তো
যার জন্য আমার মনে এতটুকু জায়গা নেই, তার কথা শোনারও ইচ্ছে নেই আমার। তারপরেও যে তুমি আমার সাথে কথা বলতে আসো রোজা, তুমি আমার মরা মুখ দেখবে। কি হলো দিদি ভাই, আজকের দিনেও মন খারাপ করে থাকবি? এত ভালো বর ঘর পাচ্ছিস, তাও এতটুকু মনে আনন্দ হচ্ছে না? অমন হয়, বিয়ের আগে সব মেয়েরই অমন মন কেমন করে। এই তো তোর দিয়া আমার সঙ্গে যখন বিয়ের কথা হচ্ছিল তখন শুরুতেই বললো বিয়ে করবে না। আর বিয়ে করে এই সংসারে জড়িয়ে পড়ার পরে এখন আমাদের বিয়ে 50 বছর, হাফ সেঞ্চুরি হতে চললো। চুপ করো তো, কোথায় মেয়েটাকে একটু বোঝাবে তা না, নিজের বিয়ের গল্প ফেলে বসলো। দিদি ভাই আমাদের বুদ্ধিমতী মেয়ে, আগে পাকা দেখার পরে ও বুঝতে পারবে যা হচ্ছে ওর সুখের জন্যই হচ্ছে। জীবনে শুধু একটু শান্তি চেয়েছিলাম, কিন্তু সেটাই তো তোমরা কেউ আমাকে দিতে চাইছো না। কিরে সকাল সকাল তুই ক্লাস আছে নাকি? এই তোরা দুজন যে আজ এত সকালবেলা বেরোবি সেটা জানতাম না রে, সেই জন্য ডাল আর ডিমের অমলেট ছাড়া কিচ্ছু করতে পারিনি। কাকিমণি তোমার হাতের যা গুণ না, তাতে ডাল ভাত বিরিয়ানির মতো মনে হয়। দেখছো না দুই ভাই কেন সাপটে সাপটে খাচ্ছি। কি ব্যাপার, সারাদিন তো হাসি ঠাট্টা মজা করে সবার সাথে দিন কাটাচ্ছ, তা মা কাকিমাদের থেকে তো একটু ভালো করে রান্না বান্না শিখে নিতে পারো। দেখেছো মা কেমন কথা শোনাচ্ছে তোমার ছেলে? তোমরাই বলো আমি কি রান্না করতে পারি না? হ্যাঁ, তবে তোমাদের মতো অত ভালো রান্না করতে পারি না। আরে হয়ে যাবে হয়ে যাবে, শিখতে শিখতে দেখবি সব শিখে যাবে। সংসার হলো অভ্যেসের জিনিস, এখানে থাকতে থাকতে সবাই সব কিছু শিখে যায়। দেখবি কাজরিও একদিন সব কিছু শিখে পাকা গিন্নি হয়ে যাবে। এই একটা ডিমের অমলেট দি। না লাগবে না। ভাল লাগছে না বল, রোজ এই একঘেয়ে খাবার খেতে? অথচ রোজা সেদিন এসে এই ডাল আর ডিমের অমলেটই কিন্তু সোনা মুখ করে খেয়েছে। কেন, আগের দিন এসে তো নাড়ু খেয়েও খুব খুশি হয়েছিল। অবশ্য সেদিন খুব তাড়া ছিল বোধহয়, এলো আর চলে গেল। হ্যাঁ মনে হয় বাড়িতে বলে টলে আসেনি, তাই বোধহয় দেরি হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি চলে গিয়েছিল। একটা জিনিস লক্ষ্য করেছো মেজো কাকি, রোজা কিন্তু কখনো ওর বাড়ির ব্যাপারে কিছু বলে না, যে ওর বাড়ির লোকেরা কেমন, সবার সাথে সবার কেমন সম্পর্ক। সেটা জেনেই বা আমরা কি করব বলো কাজরি? ওদের বাড়ির চাল চলন যে আমাদের বাড়ির থেকে আলাদা সেটা তো নিশ্চয়ই বুঝেছো। তবে মেয়েটার মধ্যে একটা মায়া আছে, মেয়েটা সবার আদর ভালোবাসা কেড়ে নিতে পারে। ফট করে খাওয়া ছিল উঠে গেলি কেন? আমার খিদে মিটে গেছে। ও মা, সে কি রে, ওইটুকু ভাত তাও পুরোটা খেলি না? এই বস, শিগগিরই বস। বসলেই তো তোমরা ঘরের লোকের কথা না বলে বাইরের লোকের কথা টেনে এনে চর্চা শুরু করবে, আর আমি সেটা শুনতে চাই না। বাইরের লোক? তা নয় তো কি, ও আমার কলেজের জুনিয়র, দুদিন বাড়িতে এসছে বলে তোমাদের ওকে নিয়ে গল্প ফোরাচ্ছে না। তাহলে এবার তো একটা কাজ করছি, বাকি জুনিয়রদের ডেকে নিয়ে আসছি, সারাদিন ওদের নিয়ে মেতে থেকো। এত রেগে যাচ্ছ কেন ভাই? রোজা কি তোমার বাকি বন্ধুদের থেকে স্পেশাল নয়? নয়তো রোজা জন্মদিনের দিন এত সেজেগুজে তুমি কেন গেলে বলো? সেজেগুজে যাই না, আর না খেয়েও ফিরি না বৌদি ভাই। আর বাকিরা বাড়ি বয়ে এসে সামান্য কটা টাকা ফেরত দিয়ে আমাকে অপমান করে না। সত্যি তাই, কালকে মেয়েটা ওরকম খামে করে 50 টাকা দিয়ে গেল কেন কে জানে? দিয়ে গেল কারণ ও কারো কাছে ঋণ রাখতে চায় না, আর এই কটা টাকা ওর কাছে নস্যি মাত্র, সেটা বোঝাতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে, তুই বস, খাওয়াচ্ছে এরকম ভাবে উঠতে নেই, খেয়ে নেবে।
ব্যাপার বলতো, রোজার উপরে তো খেপে আছিস কেন? ঝগড়া করেছিস তোরা? দাদা ভাই, ঝগড়া নিজেদের লোকের সাথে হয়, আর রোজার সাথে আমার সেরকম সম্পর্ক নাকি? আমার তো মনে হচ্ছে তোমার আর রোজার মধ্যে ঝগড়াই হয়েছে, আর সেটার জন্য খানিকটা তুমিও দায়ী রূপাই। কেন? আমি কি করেছি? এক হাতে তালি বাজে না ভাই। তুমি যদি কিছু না বলো রোজাকে, ওকে তুমি এমনি এমনিই বলবে। আর রূপায়ের যা কাটা কাটা কথা, নিশ্চয়ই এমন কিছু বলেছে যাতে মেয়েটা মনে খুব আঘাত পেয়েছে। দেখলে না কিরকম গম্ভীর হয়েছিল, একটু হাসি ছিল না মুখে। টাকাটাও বোধহয় ওই অভিমান থেকেই দিয়ে গেছে, নাহলে ওই সামান্য করার টাকা ফেরত দিতে কি কেউ আসে বাড়িতে? কি ব্যাপার বলো তো, তোমরা সবাই মিলে আমাকে কাঠগড়ায় দাঁড়া করাচ্ছ কেন? আমি তোকে চিনি রূপাই, তুই রেগে গিয়ে কি কথা বলতে পারিস না পারিস আমি সেটা জানি। ওই ফাংশনের দিনই তো কি কথাই না শোনালি মেয়েটাকে। রূপাই, ভালো কথা বলছি, শোন, যদি কিছু হয়ে থাকে মিটিয়ে নে বাবা। ঠিক বলেছো মেজো কাকি। হ্যাঁ রে রূপাই, মেয়েটা মনে মনে বেশ কষ্ট পাচ্ছে। আচ্ছা, ও বুঝি তোমাদের এসে বলে গেছে যে ও মনে মনে কষ্ট পাচ্ছে? সব কথা কি মুখে বলে দিতে হয় রূপাই? মানুষের মুখ দেখেও তো বোঝা যায়। অমন হাসি খুশি একটা মেয়ে রোজা, সে ওরম পাংশু মুখ করে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখেই তো আন্দাজ করা যায়। তোদের এখন বয়স কম, এখন এই ঝগড়াঝাটি করে যদি সময় নষ্ট করিস, এনজয় করবি কখন? যা, আজকে ইউনিভার্সিটিতে গিয়ে প্যাচ আপ করে নিবি সব। এই রূপাই, তুমি কিন্তু আজ রোজাকে না আমাদের বাড়িতে চায়ের জন্য নেমন্তন্ন করতে পারো। আমরা বেশ সাজিয়ে গুছিয়ে তোমাদের জল খাবার দিয়ে আড়ালে চুপ করে পালিয়ে যাব। আমরা কিন্তু একেবারে শুনবো না তোমাদের জন্য কি কথা হচ্ছে। খবরদার না, তোর বৌদির কথা কান্দিস না একেবারে, কিন্তু তোদের কথা শোনার জন্য একেবারে মুখিয়ে আছে। এসব ব্যাপারে ওর ভীষণ ইন্টারেস্ট। দেখ, কদিন পর না গল্প লিখতে শুরু করে দেয়। প্লিজ তোমরা থামবে? কি তখন থেকে রোজা রোজা করছো তোমরা? তোমরা ওকে কতটা চেনো? দুদিন বাড়িতে এসছে বলে তোমরা আমাকে কোণঠাসা করে ওর ফেভারে কথা বলছো। আমরা কারোর পক্ষ নিয়ে কথা বলিনি রূপাই, আর ও তো এসে তোর নামে কিছু নালিশও করেনি। আমরা মুখ দেখে বুঝতে পেরেছি ও নিশ্চয়ই মনে কোনো কষ্ট আছে, কোনো খারাপ লাগা আছে। শোনো মা, এসব মেয়েদের না মুখ দেখলে কিছু বোঝা যায় না। এরা আর যাই হোক, বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না। বিশ্বাসঘাতকেরা।